হ্যাঁ রে কৌশিক, তোর সৌভিকের সাথে আর যোগাযোগ আছে? গরম আলুর চপে একটা কামড় দিয়ে বলল পলাশ। না রে পলাশ, সেই ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর কয়েকদিন ওর সাথে ফোনে কথা হয়েছিল বটে, কিন্তু তারপর যে কী হলো কে জানে। কতবার ওকে ফোন করেছি, প্রত্যেকবারই ওর ফোনটা সুইচ অফ এসেছে। কী জানি কী হয়েছে ছেলেটার। ঠিকই বলেছিস রে কৌশিক, আমিও ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা সেই বন্ধই এসেছে। এই প্রসঙ্গে বলে রাখি, কৌশিক, পলাশ আর সৌভিক ওরা তিনজন সহপাঠী ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওরা ভূগোলে MA পাস করে বেরিয়েছে প্রায় বছর 5 আগে। তিনজনই পড়াশোনায় বেশ ভালোই ছিল। তিনজনই যেন একেবারে প্রাণের বন্ধু। কেউ কারোর সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারত না। কৌশিক আর পলাশ কলকাতার ছেলে হলেও সৌভিকের বাড়ি ছিল হাসনাবাদের কাছে কোনো একটা গ্রামে। কৌশিক আর পলাশ নিয়মিত যোগাযোগ থাকলেও গত কয়েক বছর ধরে সৌভিকের সাথে ওদের কারোরই কোনো যোগাযোগ নেই। কৌশিকের বাড়িতে আজ কেউ নেই। ওর বাবা মা বেরিয়েছে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষায়। আগামীকাল ফিরবেন। কৌশিক একা একা বাড়িতে বসে বোর হচ্ছিল, তাই ফোন করে ডেকে নিয়েছে পলাশকে। পলাশের বাড়ি খুব একটা দূরে নয়, বাসে করে প্রায় মিনিট 20 পথ। আজ রাতটা দুই বন্ধু একসাথেই থাকবে। দুজনের মধ্যে যখন সৌভিককে নিয়ে এরূপ কথোপকথন চলছিল, হঠাৎই কৌশিকের মোবাইলটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা অতি পরিচিত কণ্ঠস্বর। কিরে কৌশিক, কেমন আছিস? চিনতে পারছিস আমাকে? সৌভিক তুই? আরে কোথায় ছিলি রে এত বছর? কতবার তোকে ফোন করেছি বলতো আমি আর পলাশ, প্রত্যেকবার তোর ফোনটা সুইচ অফ এসেছে। উত্তেজিত হয়ে বলল কৌশিক। আরে আর বলিস না, আমার আগের মোবাইলটা হারিয়ে গিয়েছিল, তাই আর কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। তো যার জন্য ফোন করেছিলাম। শোন, তোরা তো জানিসই আমাদের দেশের বাড়ি বীরভূমে প্রত্যেক বছর খুব বড় করে কালী পুজো হয়। ইউনিভার্সিটিতে পড়ার সময় কতবার তোদের আসতে বলেছি, কিন্তু তোরা তো কখনো এলি না। যদি তখন আসতিস কতই না ভালো হতো। তা এখন আসতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কি বলিস? আরে না না, সমস্যা কোথায়? এবারে নিশ্চয়ই যাব, আর পলাশও আমার সাথে যাবে, কিন্তু তোদের দেশের বাড়ির ঠিকানাটা তো জানি না। আমি তোকে মেসেজ করে দিচ্ছি। বেশ বেশ, তাই ভালো। তাহলে রাখি এখন। এলে অনেক কথা হবে, তাছাড়া তোদের অনেক কথা জানানোরও বাকি আছে। কি কথা রে সৌভিক? তেমন কিছুই না, তোর আগে আয়, তারপর সব জানতে পারবি। এখন রাখি রে, কেমন? আচ্ছা ঠিক আছে। এমন সময় কৌশিকের মোবাইলে একটা মেসেজ এলো। সৌভিক ঠিকানা পাঠিয়েছে। বীরভূম জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে একসময় জমিদারি ছিল কৌশিকের প্রপিতামহের কাছে। বর্তমানে সেই জমিদার প্রথার বিলুপ্ত ঘটলেও সেই বাড়িটা এখনো আছে। আর আছে সেই বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির। সৌভিকের প্রপিতামহ জ্ঞানেশ রঞ্জন চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন মাকে। প্রত্যেক বছর সেখানে মহা সমারোহে মা কালীর পুজো হয়। কালী পুজোর আগের দিন ওরা সৌভিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের মধ্যেই সৌভিকদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা থাকলেও ওদের কপাল সেদিন মন্দ ছিল। তাই মাঝপথে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ওদের ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ট্রেন যখন নির্দিষ্ট স্টেশনে পৌঁছায় তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এখান থেকে বাসে করে প্রায় 8 ঘন্টার পথ। তারপর ভ্যান রিক্সায় ওদের বাড়ি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওরা বাস ধরার জন্য হাঁটতে লাগলো। বাস স্ট্যান্ড বেশি দূরে নয়, মিনিট 10 হাঁটা পথ। কিন্তু সেখানে গিয়ে ওরা জানতে পারল আগের বাস এইমাত্র চলে গেছে। পরের বাস ছাড়তে প্রায় 45 মিনিট দেরি। পলাশ বিরক্ত হয়ে বলল, ধুর বাবা, কার মুখ দেখে যে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জানে। প্রথমে ট্রেনের জন্য দেরি, এখন আবার বাস। এই সৌভিকদের বাড়িতে যে কখন গিয়ে পৌঁছবো কে জানে। ওরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে লাগলো। কত লোক ছোট ছোট লরিতে করে মা কালীর মূর্তি নিয়ে যাচ্ছে হই হই করতে করতে। রাত পোহালেই কালী পুজো। বাড়িতে থাকলে আজ সারা রাত ধরে আতশবাজির আলোয় মেতে উঠত ওরা। তবে এ বছরের কালী পুজোটা ওদের কাছে একটু অন্যরকম।
এমনিতেই এতদিন পর ওদের প্রিয় বন্ধুর সাথে দেখা হবে। তাছাড়া ওদের বাড়ির কালী পুজো নাকি খুব বিখ্যাত। সারা গ্রামের লোক নাকি কালী পুজোর কয়েকটা দিন ওদের বাড়িতে ভিড় জমায়, একসাথে খাওয়া দাওয়া করে, হাসি মজা আনন্দে পুজোর 2 দিন যেন ওদের বাড়িতে একেবারে গম গম করে। আর এবছর সেই আনন্দে সামিল হতে চলেছে কৌশিক আর পলাশও। নির্দিষ্ট সময়ে বাস ছাড়ল। চারিদিক আজ আলোর মালায় সেজে উঠেছে। বাসের জানলা দিয়ে সেই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছে কৌশিক আর পলাশ। ওরা যখন বাস থেকে নামলো ঘড়িতে তখন সন্ধ্যে 7টা। এখন একটা ভ্যান রিক্সা পেয়ে গেলেই শান্তি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওদের। মিনিট খানেকের মধ্যেই একটা ভ্যান রিক্সা পেয়ে গেল ওরা। গ্রামটা খুব একটা বড় নয়, মাটির বাড়ি কম থাকলেও বড় পাকা বাড়ি হাতে গুনে কয়েকটা। প্রতিটা বাড়ি প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। সৌভিকদের বাড়িটা যে কোন দিকে কে জানে। ওকে এতবার ফোন করলাম, ফোনটা কিছুতেই লাগছে না। আসলে পাড়াগাঁয়ের ব্যাপার, সবসময় টাওয়ারও থাকে না। ওই তো দেখ না একজন আসছে, চল ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। পলাশের কথায় কৌশিক তাকিয়ে দেখল একজন মাঝবয়সী ভদ্রলোক ওদের দিকেই এগিয়ে আসছেন। লোকটা কাছে আসতেই কৌশিক জিজ্ঞেস করল, আচ্ছা, জমিদার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? কৌশিকের প্রশ্নে ভদ্রলোক যেন চমকে উঠলেন। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, জমিদার বাড়ি? সেখানে তোমাদের কি কাজ, কি প্রয়োজন? আরে আমরা ও বাড়িতে কালী পুজোয় বেড়াতে এসেছি। ও বাড়ির ছেলে সৌভিক চৌধুরীর বন্ধু আমরা। কৌশিকের কথা শুনে ভদ্রলোক অবাক হয়ে কয়েক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ভয়ার্ত কণ্ঠে বললেন, বাবা, ওই বাড়িতে যেও না বাবারা। ওখানে গেলে বড় বিপদ হবে তোমাদের। বাড়িতে এখন কেউ যায় না। ওরা ওরা রক্ত চায়, শুধু শুধু রক্ত। ভদ্রলোকের কথা শুনে কৌশিক আর পলাশ প্রথমটা বেশ ঘাবড়ে গেল। তারপরে ভাবল নিশ্চয়ই এই লোকটার মাথা খারাপ আছে, অথবা সে নেশাগ্রস্ত, তাই এইসব ভুলভাল বকছে। এর কথায় কান দিয়ে কোনো লাভ নেই। পলাশ বলল, এই চল তো, এর মনে হয় নির্ঘাত মাথা খারাপ হয়েছে। চল দেখি, যদি আর কাউকে রাস্তায় পাই তখন জিজ্ঞেস করে নেব। তুই মনে হয় ঠিকই বলেছিস পলাশ। হ্যাঁ, চল সামনে এগিয়ে যাই। এই বলে ওরা দুজন এগোতে লাগলো। পেছন থেকে সেই ভদ্রলোক বারবার ওদের সাবধান করে দিতে লাগলেন, বাড়িতে যেও না, ওই রক্ত ঝরবে, রক্ত আবার আবার রক্ত ঝরবে। কিন্তু সেই বারণকে উপেক্ষা করে কৌশিক আর পলাশ এগিয়ে চলল। একটু এগোতেই দেখল ওরা একটা বাড়ির উঠোনে বাচ্চারা আতশবাজি ফাটাচ্ছে, আর ওদের পাশে বাড়ির বড়রাও দাঁড়িয়ে আছে। চল ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি। ওরা দুজনেই সেই বাড়ির দিকে এগিয়ে গেল। কৌশিক জিজ্ঞেস করলো, আচ্ছা, জমিদার বাড়িটা ঠিক কোন দিকে বলতে পারবেন? আসলে আমরা এখানে প্রথমবার এলাম তো, তাই ঠিক চিনতে পারছি না। ওর প্রশ্ন শুনে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে ওদের দিকে তাকালো। ওরা দেখল প্রত্যেকের মুখেই যেন আতঙ্কের ছাপ। ওরা প্রথমে পলাশ আর কৌশিককে আপাতমস্তক ভালো করে দেখে নিল। তারপর ওরাও ওদের সে বাড়িতে যেতে বারণ করল, কিন্তু এবারেও ওরা তাদের কথা গ্রাহ্য করল না। শেষমেশ একজন ব্যক্তি আঙুলের ইশারায় তাদের দক্ষিণ দিকে যেতে ইঙ্গিত করল। কৌশিক আর পলাশ সেদিকেই হাঁটতে শুরু করল। এদিকটায় বাড়িঘর তেমন নেই বললেই চলে। মাঝে মাঝে দু একটা টালির চালের ঘর। প্রায় মিনিট 10 হাঁটার পরে ওদের চোখে পড়ল দূরে দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট অট্টালিকা। এছাড়া আর কোনো বাড়িঘর সেখানে নেই। চারিদিকেই শুধু ধুধু ফাঁকা মাঠ। কিন্তু বাড়িটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে ভেতরে বেশ জাঁকজমক চলছে। আলো ঝলমল করছে সারা বাড়িতে। ওই যে, ওইটাই তাহলে সৌভিকদের বাড়ি। ঠিকই বলেছিস পলাশ, কিন্তু জায়গাটা যেন কিরকম গা ছমছমে, তাই না? চারপাশে একটা বাড়িঘর, দোকানপাট কিছুই নেই। মাঝখানে শুধু এই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তা হতে পারে, কিন্তু দেখ বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে ভেতরে হয়তো ব্যাপার স্যাপারই আলাদা। চল চল আগে বাড়ির ভেতরে যাই, বড্ড খিদেও পেয়ে গেছে আমার। সৌভিকদের বাড়িতে নিশ্চয়ই 2 দিন খাওয়া দাওয়ার এলাহি আয়োজন, কি বলিস?
তা যা বলেছিস। বাড়ির সামনে পৌঁছাতেই ওরা দেখল পাঁচিলের ধারে ফলকে বড় বড় করে লেখা আছে চৌধুরী ভিলা। সামনের বড় লোহার গেটটা খুলে ওরা বাড়ির ভেতরে প্রবেশ করল। কিন্তু বাড়ির ভেতরে পা রাখতেই পলাশের সারা শরীরটা যেন একটা বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। কিন্তু পলাশ এই বিষয়টা কৌশিককে বলল না। কৌশিক ডাকল, সৌভিক, সৌভিক, আমরা এসে গেছি। বাড়ির ভেতর থেকে সৌভিক সাড়া দিল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আয়, বাড়িটা মানুষের কোলাহলে যেন গম গম করছে। সবাই নিজেদের মতো কাজে ব্যস্ত। দেখেছিস গ্রামবাসীরা কী সব বলছিল এই বাড়িটার নামে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের ভয় দেখানোর জন্য সব বলছিল, আর নয়তো নির্ঘাত ওদের মাথা খারাপ হয়ে গেছে। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। নে চল এখন উপরে যাই। ওরা দুজনে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে ছিল একজন শীর্ণকায় ব্যক্তি। মাথার কাঁচা পাকা চুল, পরনে একটা সাদা ধুতি আর ফতুয়া। দেখে মনে হলো বাড়ির কাজের লোক হবে। ওদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে সে এসে বলল, এসো এসো দাদা বাবুরা, তোমরা তো সৌভিক দাদা বাবুর বন্ধু। আগে হ্যাঁ, সৌভিক কোথায়? ঠিক তখনই ঘরের ভেতর থেকে সৌভিক উত্তর দিল, আমি একটু কাজে ব্যস্ত আছি, তোরা বস। পাশের ঘরেই থাকার ব্যবস্থা করা হয়েছে। রঘুদা তোদের সবটা দেখিয়ে দেবে। তোদের যা প্রয়োজন হবে ওকে বলবি, আমি কাজ মিটিয়ে তোদের সাথে দেখা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো দাদা বাবুরা, তোমরা অনেক দূর থেকে এসেছো, আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে চলো। কৌশিক আর পলাশের খিদেতে পেটে একেবারে চুচুই ডন মারছিল। ওরা রঘুদার সাথে দক্ষিণ দিকের একটা ঘরে গিয়ে বসল। দাদা বাবুরা, এই সামনের ঘরখানাতে তোমাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। ভেজানো কাঠের দরজাটা খুলে ঘরে ঢুকলো রঘুদা। পলাশ আর কৌশিকও রঘুদার পেছন পেছন সেই ঘরে ঢুকল। ঘরটা বেশ পরিপাটি। ঘরের মাঝখানে একটা বড় কাঠের পালঙ্ক, তার ওপরে ধপধপে সাদা চাদর পাতা, বালিশ মশারি সব কিছুই রয়েছে। ঘরের আরেক কোণে রয়েছে একটা কাঠের টেবিল আর চেয়ার, আর অন্যদিকে রয়েছে একটা পুরনো দিনের বড় কাঠের আলমারি। আসবাবপত্রগুলো দেখে বোঝাই যাচ্ছে এগুলো বেশ দামি এবং পুরনোও বটে। জমিদার বাড়ি বলে কথা। সব কিছুর মধ্যেই আভিজাতের ছাপ স্পষ্ট। নাও দাদা বাবুরা, এখন তোমরা একটু বিশ্রাম নিয়ে নাও। ওদিকে বাথরুমে জলের ব্যবস্থা করা আছে। তোমরা হাত মুখ ধুয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তারপর আরো অনেক কাজ বাকি আছে, বুঝতেই তো পারছো, কালকে পুজো। এই বলে রঘুদা ঘর থেকে বেরিয়ে গেল। পলাশ আর কৌশিক নিজেদের ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে এসে বিছানার উপর বসল। একটু পরে বৃদ্ধ রঘুদা এসে ওদের খাবার দিয়ে গেল, লুচি, মাংস, দই ও মিষ্টি। ওরা দুজনেই খুব তৃপ্তি সহকারে খেতে লাগলো। একটা মাংসের হাড় চিবানোর সময় হঠাৎ পলাশ বলল, এই কৌশিক, শব্দটা শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে যেন আমাদের সাথে আরও কেউ যেন ঘরে বসে মাংসের হাড় চিবোচ্ছে। কৌশিক ভালো করে শোনার চেষ্টা করল, কিন্তু না, ও কোনো শব্দ শুনতে পেল না। বলল, মাংসটা কিন্তু দারুণ হয়েছে, এই তাই না রে পলাশ? হ্যাঁ, সে তো ভালো হয়েছে, কিন্তু একটু জল পাওয়া গেলে খুব ভালো হতো। এই যে দাদা বাবুরা, তোমাদের জন্য এই যে জল এনে দিয়েছি। ওরা তাকিয়ে দেখল রঘুদা দুটো জলের গ্লাস নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে আছে। একটু অবাক হলো ওরা দুজন। ওরা তো এখানেই বসেছিল, দরজা দিয়ে তো কাউকে ঢুকতে দেখল না। কৌশিক আর পলাশ দুজন একে অপরে মুখ চাওয়াচাওয়ি করল। তারপর রঘুদার হাত থেকে জলের গ্লাস দুটো নিয়ে জল খেল। খাওয়া দাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিয়ে কৌশিক বলল, আমার বড্ড ঘুম পাচ্ছে রে পলাশ, আমি বরং একটু ঘুমিয়ে নিই। যদি সৌভিক আসে তাহলে আমাকে একটু ডেকে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ঘুমা। কৌশিক ঘুমিয়ে পড়ল। পলাশ ভাবল বাড়িতে একটা খবর দেওয়া উচিত, না হলে মা চিন্তা করবে। কিন্তু মোবাইলটা হাতে নিয়ে দেখল নেটওয়ার্ক একেবারেই নেই। পলাশ আর কি করে,
ও কৌশিকের পাশে শুতে যাবে এমন সময় ঘরে এসে ঢুকলো রঘুদা। কি দাদা বাবুরা, ভালো করে খেয়েছ তো? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? আরে হ্যাঁ হ্যাঁ, পেট পুড়ে খেয়েছি। তাছাড়া আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো ব্যবস্থা। তবে অনেক দূর থেকে এসেছি তো একটু ক্লান্ত লাগছে, তাই আর কি তাড়াতাড়ি শুয়ে পড়ছি। কাল তো আবার পুজো। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল রঘুদা, রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আচ্ছা রঘুদা, তোমার সৌভিক দাদাবাবু কোথায় গো? ও তো একবারও আমাদের সঙ্গে দেখা করতে এলো না। আরে তোমরা তো চিন্তা করো না, সৌভিক দাদাবাবু নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করতে আসবে। তোমরা যে ওর বড় প্রিয় বন্ধু, কত কথা শুনেছি তোমাদের নামে। আসলে কালকে তো পুজো, প্রতি বছর পুজোয় সারা গায়ের লোক এ বাড়িতে এসে ভিড় করে। সব কিছুর ব্যবস্থা করে রাখতে হবে তো। দাদাবাবু আর গিন্নিমাই তো নিজে হাতে এই পুজোর সব কাজ করেন, আর তাই তো কেউ নেই এই বাড়িতে। বাড়ির পেছনের দিকে প্যান্ডেল বেঁধে লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এখনো অনেকে খাচ্ছে। সৌভিক দাদাবাবু সেদিকেই তদারকি করছেন আর কি। দাদাবাবু, আমাকে এবার যেতে হবে। যদি আপনাদের কিছু লাগে তো আমারে এখন বলতে পারে, আমি এনে দিচ্ছি। না না, আমাদের রাতে আর কিছু লাগবে না, তুমি এখন যেতে পারো। আচ্ছা বেশ, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, তা তুমি শুয়ে পড়ো। এই বলে রঘুদা ঘর থেকে বেরিয়ে যেতে যাবে এমন সময় সে আবার পিছন ফিরে পলাশের দিকে তাকালো, বলল, ও হ্যাঁ শোনো, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। শোবে যখন যদি মাঝরাতে কেউ দরজায় কড়া নাড়ে, তাহলে ভুলেও খুলো না কিন্তু। রঘুদার কথায় পলাশ খুব অবাক হয়ে গেল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই সে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে তখন নিদ্রা দেবী ওদের চোখে যেন নিজের সর্বশক্তি দিয়ে বিরাজ করেছেন। তাই পলাশ আর সাত পাঁচ না ভেবে দরজায় খিল দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যে পলাশ অনুভব করল কারোর হাতে স্পর্শ, যেন কেউ তার মাথার চুলে বিলি কেটে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বরফের মতো ঠান্ডা সেই হাত। ওর মনে হলো এই নিশ্চয়ই কৌশিকের হাত। ঘুমের ঘোরে সে বলল, এই কি রে কৌশিক, তোর হাত এত ঠান্ডা কেন রে? কিন্তু কৌশিক কোনো উত্তর দিল না। আর ঠিক তখনই পলাশের কানে এলো কারোর ফিস ফিস করে কথা বলার শব্দ। সে বলছে, একদম কচি দুটো ছেলে, এদের শরীরে অনেক রক্ত। আজ ওদের রক্তে মাকে মন ভরে স্নান করাবো, মন ভরে স্নান করাবো। প্রচণ্ড ভয়ে ঘুম ভেঙে গেল পলাশের। চারিদিকে তাকিয়ে দেখলো না, ঘরে তো কেউ নেই, ঘর পুরো ফাঁকা, এখানে তো কেউ নেই। তাহলে কার কথা শুনল সে? পাশে তাকিয়ে দেখলো কৌশিক অঘরে ঘুমাচ্ছে। তাহলে কি সে এতক্ষণ স্বপ্ন দেখল? কিন্তু না, স্বপ্নই হবে হয়তো। আর বেশি কিছু না ভেবে পলাশ আবার শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ওর আর ঘুম এলো না। চোখ বন্ধ করলেই বারবার ওর কানে বেজে উঠছে সেই ফিস ফিস করে বলা কথাগুলো। হঠাৎ ঘরটা একটা পচা দুর্গন্ধে ভরে উঠল। সেই গন্ধে যেন ওর দম বন্ধ হয়ে আসার উপক্রম। যদিও কয়েক মুহূর্ত পরেই সেই গন্ধটা যেন একেবারেই উবে গেল। একটা অজানা অস্বস্তি হতে লাগলো পলাশের সারা শরীরে। একবার ভাবলো কৌশিককে ডেকে তুলে, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো থাক, বেচারা গভীর ঘুমে আচ্ছন্ন। এই সময় ওকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়াটা একেবারে সমীচীন কাজ নয়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে হঠাৎ ওর চোখ পড়ল ঘরের কড়ি কাঠের দিকে।
আর ও যা দেখল তাতে ওর শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হতে লাগলো। দুটো চোখ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সে চোখের দৃষ্টি বড় হিংস্র, মনে হচ্ছে চোখ দুটো যেন এক্ষুনি ওকে গিলে খাবে। ভালো করে তাকিয়ে দেখেও বুঝতে পারল এই চোখ দুটো কোনো এক জন্তুর। জন্তুটা অনেকটা যেন বিড়ালের মতো দেখতে, কিন্তু কিন্তু বিড়ালের থেকে আকৃতিতে অনেক বড়। অন্ধকারে তার চেহারাটা ভালো করে দেখতে পেল না সে। কালো ছায়াটা সে বেশ স্পষ্টই বুঝতে পারছিল। জন্তুটা কড়িকাঠ থেকে যেন উল্টো হয়ে ঝুলে রয়েছে। কিন্তু কোথা থেকে ঢুকলো এই জন্তুটা? পলাশের সারা শরীর যেন ক্রমশ অবশ হয়ে যাচ্ছে। ও ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু কিন্তু ওর গলা থেকে কোনো গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। সেই গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল কৌশিকের। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে পলাশ, কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? ওই দেখ কৌশিক, কুড়ি কাঠে ওটা কি? কৌশিক কড়িকাঠের দিকে তাকিয়ে দেখল সেখানে কিছুই নেই। বলল, কোথায় কি রে পলাশ? তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। নে এখন ঘুমিয়ে পড়, কাল আবার সকাল সকাল উঠতে হবে। কিন্তু পলাশের চোখে ঘুম নেই। কি হচ্ছে এসব ওর সাথে? সবে কি নিছকই স্বপ্ন নাকি অন্য কিছু? কি দাদা বাবুরা, আর কত ঘুমাবেন? আর একটু পরেই যে মায়ের পুজো শুরু হয়ে যাবে। ডাকটা কানে যেতে ধর্মর করে বিছানায় উঠে বসলো কৌশিক আর পলাশ। ওরা দেখলো ওদের সামনে দাঁড়িয়ে আছে রঘুদা। কৌশিক বলল, হ্যাঁ, পুজো শুরু হয়ে যাবে মানে? পুজো তো সেই রাতে। এখন তো সবে সকাল। কৌশিকের কথা শুনে রঘু খ্যাক খ্যাক করে একটা বিশ্রী শব্দে হেসে উঠে বলল, সকাল যে আবার কালকে হবে গো দাদা বাবু। এখন যে সন্ধ্যে আধার গনিয়ে আছে। বলেই আবার আগের মতো হাসতে লাগলো। ওরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? কোনো একটা মানুষ এতক্ষণ ধরে ঘুমাতে পারে নাকি? এই যে ওদের কাছে বিশ্বাসই হচ্ছে না। জীবনে কখনো ওদের এমনটা হয়নি। তাহলে ওরা যখন এসব কথাই ভাবছিল, ঠিক তখনই ঘরে এসে ঢুকলেন একজন বয়স্কা ভদ্রমহিলা। তাকে দেখেই ওরা দুজন চিনতে পারল, সৌভিকের পিসিমা। বয়স যাই হোক না কেন, ভদ্রমহিলাকে দেখে তার বয়স বোঝাই যাওয়ার উপায় নেই। দেখে মনে হয় তিনি এখনও নিয়মিত শরীরচর্চা করেন। কলেজে পড়ার সময় সৌভিকের মুখেই ওরা শুনেছিল ওর পিসিমা নাকি একাই কয়েকজন চাকর বাকরকে সঙ্গে নিয়ে এই বাড়িতে থাকেন। একা হাতে সব কিছুর দেখভাল করেন। কোনোদিনও বিবাহ করেননি, তবে তিনি নাকি খুবই শৃঙ্খলা পরায়ণ এবং বদ মেজাজি ছিলেন। কারোর কোনো কাজে এতটুকু ভুল হলে তার নাকি আর রক্ষে থাকত না। তার ভয়ে বাড়ির কাজের লোকেরা সবসময় তটস্থ হয়ে থাকত। কেউ বেশি দিন এই বাড়িতে কাজ করতে পারত না। সৌভিকের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তখন ওরা কলেজের 2য় বর্ষের ছাত্র। তারপর থেকে সৌভিক এই বাড়িতে ওর পিসিমার সঙ্গেই থাকত। সে যাই হোক, ওরা উঠে সৌভিকের পিসিমাকে প্রণাম করল। পিসিমা বললেন, নাও তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি, ওদিকে যে পুজোর আয়োজন সম্পূর্ণ। পিসিমা, আমরা দুজন এতক্ষণ ধরে যে ঘুমোচ্ছিলাম, কেউ আমাদের ডাকলো না কেন? কিন্তু পিসিমা ওদের কথার কোনো উত্তর না দিয়ে প্রসঙ্গটা ঘুরিয়ে দিলেন। বললেন, ও সব কথাই এখন থাক বাচ্চারা, তোমরা এখন তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও। আমি নিচে চললুম, আমার অনেক কাজ বাকি। ওদিকে গ্রামবাসীরাও সবাই মনে হয় এসে গেছে, ওদেরও তো আপ্যায়ন টাপ্যায়ন করতে হবে। হেই রঘু, তুই ওদের সঙ্গে থাক, দেখবি ওদের যেন কোনো অসুবিধে না হয়, কেমন? জলদি নিচে নিয়ে আয়। এই বলেই পিসিমা চলে গেলেন।
ওরা বিছানা থেকে নামতে যাবে ঠিক এমন সময় ওদের নাকে এসে লাগলো একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা অনেকটা শ্মশানে মরা পুরানোর গন্ধের মতো। এই কৌশিক, কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে না? ঠিকই বলেছিস রে পলাশ, এই গন্ধটা আমিও পাচ্ছি, কিন্তু এটা কিসের গন্ধ বলতো? কি জানি, ঠিক বুঝতে পারছি না, কিন্তু কেমন যেন ওই শ্মশানের মোড়া পুরানো গন্ধের মতো লাগছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। হয়তো আশেপাশে কোনো শ্মশান আছে, গন্ধটা সেখান থেকেই আসছে। কি গো রঘুদা, তোমাদের এদিকে কোনো শ্মশান আছে নাকি? কৌশিকের প্রশ্নে রঘুদার ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি খেলে গেল। আরে ও কিছু নয় দাদা বাবুরা, দাঁড়া আমি দেখছি। এই শুকু, কি শুরু করলি কি বলতো তুই? তোকে না কতবার বারণ করেছি, ওরা এ বাড়ির অতিথি, এভাবে কেন ভয় দেখাচ্ছিস ওদের? কৌশিক আর পলাশ কিছুই বুঝে উঠতে পারল না, শুধু ফ্যাল ফ্যাল করে রঘুদার মুখের দিকে তাকিয়ে রইল। ঠিক এমন সময় দূর থেকে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। নাও দাদা বাবুরা চলো, পুজো শুরু হয়ে গেছে। শুনতে পেলে না, শিয়াল পুজো আরম্ভের ঘোষণা করে গেল। কি বলছো কি তুমি রঘুদা? শেয়াল ঘোষণা করে গেল মানে? হ্যাঁ গো দাদা বাবু, এটাই এখানকার রীতি। পুজো কখন শুরু হয় সেটা ঘোষণা করা যায় একমাত্র একটি শিয়াল। যদিও আমরা তাকে কোনোদিনও দেখিনি, কিন্তু সে আসে প্রতি বছর। এই কালী পুজোর রাতে সে আসে এখানে আর ঘোষণা করে যায় পুজোর শুভ সূচনাকাল। এই বংশের পুজোর এইটাই নিয়ম। আমি যবে থেকে এ বাড়িতে আছি তবে থেকেই এই একই প্রথা চলে আসছে। রঘুদার এমন অদ্ভুত কথায় পলাশ আর কৌশিকের ভয়ে যেন গাটা কাঁটা দিয়ে উঠল, কিন্তু ওরা মুখে কিছু বলল না। এমন সময় নিচ থেকে সৌভিকের পিসিমার গলা শোনা গেল। রঘু, এই রঘু, পুজো শুরু হয়ে গেছে, তুই তাড়াতাড়ি ওকে নিয়ে নিচে আয়। আমি যাই দাদা বাবুরা, শুনলে না গিন্নিমা ডাক দিছেন। আমি এক্ষুনি না গেলে তিনি আবার রাগ করবেন। এই বলে রঘুদা চলে গেল। রঘুদা ঘর থেকে বেরিয়ে যেতে হঠাৎ পলাশের মনে পড়ে গেল গতকাল রাতে শোবার আগে তো ও দরজায় খিল দিয়ে শুয়েছিল। তাহলে রঘুদার পিসিমা কিভাবে ঘরের ভিতর ঢুকলো? কথাটা কৌশিককে বললেও কৌশিক বিষয়টা সেভাবে গুরুত্ব দিল না। দেখ, তুই হয়তো দরজা দিতে ভুলেই গিয়েছিলি, এখন আর সে কথা তোর মনে পড়ছে না। ছাড়, এখন অত কথা ভেবে কাজ নেই। চল এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নি। কৌশিক আর পলাশ তৈরি হতে শুরু করলো, কিন্তু দুজনের মনের মধ্যেই একটা অজানা আতঙ্ক যেন খেলা করে বেড়াচ্ছে, যদিও সেটা কেউই মুখে স্বীকার করল না। বাড়িটা আবার গতকালের মতোই আলোর রোশনাইতে সেজে উঠেছে। পলাশ এসে দাঁড়ালো উত্তরের জানলাটার সামনে। যতদূর পর্যন্ত চোখ যায় শুধুই ফাঁকা মাঠ, যেন এই বাড়ির বাইরে কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। ধুধু প্রান্তরের মাঝখানে যেন এক জীবন্ত মৃত্যুপুরীর মতো দাঁড়িয়ে রয়েছে সৌভিকদের এই জমিদার বাড়িটা। এই কৌশিক, ওটা কি? পলাশের চিৎকারে কৌশিক তাকিয়ে দেখল ও জানলার বাইরে হাতের ইশারায় কিছু একটা দেখাচ্ছে। ও তাড়াতাড়ি জানলার সামনে গেল। কি হয়েছে? কি দেখাচ্ছিস ওদিকে? আরে ওই যে, ওই দেখ ওই গাছটার তলায় কি একটা তো দাঁড়িয়েছিল। কি বিভৎস চেহারা! মনে হচ্ছিল তার সারা শরীর যেন ঝলসে গেছে, সেখান থেকে রক্ত মাংস খসে খসে পড়ছে, আর চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছিল। ও বাবা! পলাশের কথায় কৌশিক হো হো করে হেসে উঠল, বলল, আরে দূর, এই তুই কি জেগে স্বপ্ন দেখছিস নাকি রে পলাশ? হ্যাঁ, আরে ভালো করে তাকিয়ে দেখ, ওখানে তো কিছুই নেই। এতক্ষণ ঘুমোলে না এইরকমই হয়। ওদিকে পুজো শুরু হয়ে গেল, এক শঙ্খধ্বনি শুনতে পাচ্ছিস তো? আরে না রে ভাই, আমি স্পষ্ট দেখলাম কৌশিক,
কি দেখলি রে? গাছতলায় ভূতের খোঁকা দাঁড়িয়ে আছে। পলাশের কিন্তু কৌশিকের এই ইয়ার্কি একেবারেই পছন্দ হলো না। মনে মনে বেশ রাগও হলো ওর। তবুও এই বিষয়ে আর বেশি কথা না বাড়িয়ে ওরা দুজনই পুজোর স্থানে এসে উপস্থিত হলো। এক বিশাল কালী প্রতিমা, কৃষ্ণবর্ণা, কিন্তু মূর্তির দিকে তাকাতেই কৌশিকের মনে হলো মায়ের মুখে যেন ফুটে উঠেছে এক পৈশাচিক হাসি। সে মুখ দেখলে যেন বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। পুরোহিত পুজো শুরু করেছেন। হঠাৎ তিনি মায়ের প্রতিমার হাত থেকে খড়গটা তুলে নিলেন আর সেটা দিয়ে কেটে ফেললেন নিজের বাম হাতে বৃদ্ধাঙ্গুলি। আর সেই কাঁটা আঙুল থেকে গড়িয়ে পড়া রক্তটা একটা তামার পাত্রে ধরে রাখলেন। এরপর পুরোহিত মশাই সে তামার পাত্রের রক্ত দিয়ে সবার কপালে তিলক পরিয়ে দিতে শুরু করলেন। কৌশিক আর পলাশ এই ভয়ানক দৃশ্যটা বিস্ফারিত চোখে দেখতে লাগলো। আর বাকি সবাই যেন স্বাভাবিক। ওদের থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল বাড়ির চাকর রঘু। এবার সে এসে ওদের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, ভয় পেও না দাদা বাবুরা, এটাই এই বাড়ির পুজোর রীতি। পলাশ আর কৌশিক তার মুখের দিকে তাকালো। সত্যি কোনো পুজো কি এমন নিয়ম আদৌ হয়? কি জানি বাবা, এইসব কথাই মনে মনে ভাবতে লাগলো ওরা দুজন। হঠাৎ কৌশিক বলল, এই পলাশ, এই সৌভিক কোথায় বলতো? ওকে তো এখানে দেখতে পাচ্ছি না। কি জানি, ওকে তো এই বাড়িতে আসার পর থেকে এক মুহূর্তের জন্য দেখতে পাইনি। গতকাল রাতে আমাদের সঙ্গে দেখা করতে আসবে বলেছিল, তাও তো আসেনি। কি জানি রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না। তার উপর এ বাড়িতে কি সব অদ্ভুত অদ্ভুত ধরনের সব পুজোর নিয়ম। পুরোহিত এসে ওদের কপালেও সেই রক্ত তিলক পরিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে একটা পচা দুর্গন্ধ ওদের গায়ের ভেতরটা গুলিয়ে উঠল। এবার সৌভিকের পিসিমা আদেশ করলেন, এবার মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হোক। তার আদেশ পাওয়া মাত্রই দুজন দশাশই চেহারার লোক একটা কালো মোষকে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এলো মায়ের সামনে। তবে কোনো সাধারণ মোষ নয়। তার চেহারা দেখলে যে কোনো মানুষেরই ভয় লেগে যাবে। এত বড় কি কোনো মোষ হতে পারে? পুরোহিত তার কপালে সেই রক্তের তিলক পরিয়ে দিলেন। এরপর মোষটাকে নিয়ে যাওয়া হলো বলি দেওয়ার স্থানে। হাড়ি কাঠের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো তার মাথাটা। মোষটা ছটফট করতে থাকে। যারা ওকে নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন হাতে ধরা রয়েছে একটা বিশাল আকৃতি খড়গ। পুরোহিত মশাই পড়তে শুরু করলেন, আর সেই লোকটা তার হাতের খড়গটা শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে বসিয়ে দিল সেই মোষটার গলায়। মোষটার মাথাটা ছিটকে গিয়ে পড়ল সৌভিকের পিসিমার পায়ের সামনে। চারিদিকে টাটকা লাল রক্তের স্রোতে ভেসে যেতে লাগলো। চারিদিক থেকে ঢাক ঢোল কাঁসার ঘণ্টার শব্দ ভেসে আসতে লাগলো। মোষের কাটা মুন্ডুটা তুলে সৌভিকের পিসিমা মন্দিরের ভেতরে গিয়ে মায়ের সামনে সেটা তুলে ধরে বলল, নে মা, নে, তোর ভোগ গ্রহণ কর মা। সেই কাটা মাথাটা থেকে রক্ত গড়িয়ে পড়ল মায়ের চরণে। পিসিমা একটা পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক অতি আশ্চর্য ঘটনা। এতক্ষণ যে বাড়িটা আলো ঝলমল করছিল, চারিদিক জনকোলাহলের মুখর ছিল, সেই বাড়িটা মুহূর্তের মধ্যে পরিণত হলো পুরো বাড়িতে। মনে হচ্ছে কেউ যেন বাড়িটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পলাশ আর কৌশিক প্রচণ্ড ভয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরল। পিসিমার অট্টহাসিটা এখনো শোনা যাচ্ছে। ভয়ে ওদের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। এসব কি দেখছে ওরা? এই যে অবিশ্বাস্য। পলাশ কাঁপতে কাঁপতে বলল, তোকে তো আমি আগেই বলেছিলাম কৌশিক, এ বাড়িতে নিশ্চয়ই কিছু আছে। তুই আমার তখন কোনো কথা শুনলি না। জানি না আজ প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। হে মা কালী, হে মা কালী, আমরা তো কোনো অন্যায় করিনি। তাহলে তাহলে কেন আমাদের এমন শাস্তি দিচ্ছ তুমি? আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। ঠিক তখনই অনেকগুলো কণ্ঠ পৈশাচিক শব্দে অট্টহাস্য করতে লাগলো। সেই হাসিতে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যায়। ঠিক এমন সময় ওদের মনে পড়ল সৌভিকের কথা। এই কৌশিক, সৌভিক তো ভেতরে রয়েছে। এই ওর কোনো বিপদ হলো না তো? ঠিকই তো,
ও তো আমাদের বললো এক্ষুনি এখানে আসবে, কিন্তু পলাশ, হ্যাঁ একবার একবার ওপরে গিয়ে দেখবো নাকি? যদি সত্যিই ওর কোনো বিপদ হয়ে থাকে। কিন্তু এই অবস্থায় উপরে যাওয়াটা কি উচিত হবে আমাদের? আমি মানছি পলাশ, কিন্তু সৌভিক হচ্ছে আমাদের বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর বিপদে সাহায্য করবো না? চল না চল না চল না, একবার একবার উপরে গিয়ে দেখি। বেশ চল, কিন্তু বিপদ বুঝলে আমাদের পালাতে হবে। ঠিক আছে। পলাশ আর কৌশিক সৌভিকের নাম ধরে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলো। সৌভিক, সৌভিক কোথায় তুই? এই তুই ঠিক আছিস তো? সৌভিক, সৌভিক, সৌভিক কোথায় তুই? সৌভিক, এই তুই ঠিক আছিস তো? এই সৌভিক! আরে আমি ঠিক আছি, তোরা দাঁড়া, আমি আসছি। ওটা কি? ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলল পলাশ। ওরা বিস্ফারিত চোখে দেখল একটা মানুষের অবয়ব উল্টো হয়ে হাতের উপর ভর করে দোতলার একটা ঘর থেকে বেরিয়ে আসছে, কিন্তু তার মাথাটা নেই। মনে হচ্ছে কেউ যেন তরবারির এক কোপে তার মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছে, আর সেখান থেকে ফোয়ারার মতো ঝরে পড়ছে লাল টাটকা রক্ত। এই বিভৎস ভয়ানক দৃশ্য দেখে পলাশ আর কৌশিক দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গেল, কিন্তু অসাবধানতায় পলাশ পড়ে গেল। মাথায় আর গায়ে একটু চোটও পেল। কৌশিক ওকে তাড়াতাড়ি ধরে তুলে দাঁড় করিয়ে নিল। কিরে পালাচ্ছিস কেন? ভয় পেলি নাকি? পলাশ আর কৌশিক দেখল সেই উল্টো হয়ে চলা মুন্ডুহীন অবয়বটা ওদের অনেকটা কাছে চলে এসেছে। কৌশিক কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে তুমি? আমার বন্ধু সৌভিক কোথা? বাতাসে ভেসে এলো সৌভিকের কণ্ঠস্বর। আরে তোরা আমাকে চিনতে পারলি না? তোরা না আমার সব থেকে ভালো বন্ধু, বন্ধু হয়ে বন্ধুকেই ভুলে গেলি? কিন্তু কিন্তু তোকে তোকে আমরা দেখতে পাচ্ছি না কেন সৌভিক? আরে এই তো আমি তোদের সামনেই দাঁড়িয়ে আছি। মানে? ওরা বুঝতে পারল ওদের সামনে যে অবয়বটা দাঁড়িয়ে আছে কথাটা তাহলে সেই বলছে। তার মানে এটা সৌভিকের অবয়ব। পলাশ চল, শিগগিরই আমাদের এখান থেকে পালাতে হবে। এই বাড়িতে মনে হয় এখন আর কোনো মানুষ থাকে না, সবাই সবাই প্রেত। ওরা প্রাণপণে দৌড়ে সেই বাড়ি থেকে বের হতে যাবে, ওরা দেখল ওদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে কতগুলো আধ পোড়া কালো অবয়ব। তাদের চোখগুলো টাটকা লাল রক্তের মতো জ্বলছে। কৌশিক 2 হাত জোর করে মিনতি করে বলল, আমাদের ছেড়ে দাও প্লিজ, প্লিজ মেরো না আমাদের, মেরো না। আমরা তো তোমাদের কারোর কোনো ক্ষতি করিনি। ঠিক এমন সময় ওরা শুনতে পেল সৌভিকের পিসিমার গলা। ছেড়ে দেব না, তোদের তো ছেড়ে দেওয়া যাবে না। তোদের তো এখানে আনাই হয়েছে মায়ের চরণে উৎসর্গ করার জন্য। তোদের রক্তে আজ যদি মাকে স্নান না করাতে পারি তাহলে যে মা বড় রুষ্ট হবে। এই তোরা ওদের দুজনকে নিয়ে আয়। হঠাৎ সেই কালো অবয়বগুলো পলাশ আর কৌশিকের গলা চেপে ধরল, তারপর ওদেরকে শূন্যে তুলে ধরে বাতাসে ভাসতে ভাসতে নিয়ে চলল সেই মন্দিরের দিকে। পলাশ আর কৌশিক ছটফট করতে লাগলো। মন্দিরের ভেতরে মায়ের কাছে কেউ যেন একটা বসে রয়েছে। অন্ধকারে তাকে ভালোভাবে দেখে বোঝা যাচ্ছে না, তবে এইটুকু বোঝা যাচ্ছে তিনি একজন নারী। ওদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি হলেন সৌভিকের পিসিমা। কালো অবয়বগুলো তার সামনে নিয়ে গেল পলাশ আর কৌশিককে। বসে থাকা আর সেই অবয়বটা কিসের যেন একটা তিলক পরিয়ে দিল ওদের দুজনের কপালে। পচা দুর্গন্ধে ওদের গাঁটা গুলিয়ে উঠল। ওরা বুঝতে পারল এ হলো সেই রক্ত তিলক, যেটা কিনা সেই পুরোহিত ওদের সবার কপালে পরিয়ে দিয়েছিল। পলাশ আর কৌশিকের প্রচণ্ড ভয়ে চলৎ শক্তিহীন হয়ে পড়েছে। ওরা বেশ বুঝতে পারছে আজ রাতটাই ওদের জীবনের শেষ রাত হতে চলেছে। হঠাৎ সেই কালো অবয়বগুলো ওদের টানতে টানতে নিয়ে গেল সেই হাড়ি কাঠের দিকে, যেখানে একটু আগেই একটা জীবন্ত মোষকে বলি দেওয়া হয়েছিল। ওদের চোখের সামনে সেটা হয়েছে। না না, ভুল, সে জীবন্ত ছিল না। এ বাড়িতে কেউই জীবন্ত নয়, সবাই মৃত।
মৃত আত্মারা এই বাড়ির সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এবার সেই অবয়বগুলো পলাশ আর কৌশিকের মাথাগুলো ঢুকিয়ে দিল সেই হাড়ি কাঠের ভেতরে। ওরা চিৎকার করতে গিয়েও পারল না। না, মনে হচ্ছে কেউ যেন নিজেদের দুটো হাত শক্ত করে ওদের গলা চেপে ধরেছে। আকাশ বাতাস কাঁপিয়ে উঠল এক পৈশাচিক হাসির রোল। সৌভিকের পিসিমা বলল, মা, মারে, ওই দেখ দেখ মা, তোর ভোগ প্রস্তুত। দেখ, আর কয়েক মুহূর্ত অপেক্ষা কর মা, তারপরে আজ দুটো যুবক ছেলের তাজা রক্ত দিয়ে তোকে ভোগ নিবেদন করবো মা। জয় মা, জয় মায়ের জয়, জয় মায়ের জয়, জয় মা। কৌশিক আর পলাশ ভয়ে অচৈতন্য হয়ে পড়ল। তারপর খড়গোর এক কোপে দুজনের মুন্ডুগুলো ছিটকে গিয়ে পড়ল মন্দিরের ভেতরে সে বসে থাকা সৌভিকের পিসিমার অবয়বটার সামনে। কাঁটা মুন্ডু দুটো তুলে নিয়ে তিনি বললেন, নে নে মা, নে, গ্রহণ কর, তোর ভোগ গ্রহণ কর মা। তারপর ওই মুন্ডহীন শরীরের রক্ত দিয়ে তোর দুটো পা ধুইয়ে দেব। গ্রহণ কর মা, ভোগ গ্রহণ কর। পরদিন সকালে গ্রামবাসীরা দল বেঁধে গেল সৌভিকদের সেই পোড়ো বাড়িতে। বাড়ির ভেতরের মন্দিরের সামনে থেকে তারা উদ্ধার করল মুন্ডহীন মৃতদেহ দুটো। মন্দিরের ভেতরে কালী মূর্তির সামনে পড়ে থাকা দুটো কাঁটা মুন্ডু দেখেই তারা চিনতে পারল ভূত চতুর্দশীর রাতে যারা এই বাড়িতে এসেছিল এইগুলোই তারা। গ্রামবাসীদের মধ্যে ছিলেন সেই ব্যক্তি যিনি পলাশ ও কৌশিককে আসতে বারণ করেছিল। তিনি আক্ষেপ করে বললেন, আমি বারবার বারণ করেছিলাম গো, এ ছেলে দুটো তখন আমার কথা শুনলনি। শুনলে আজ হয়তো আর এভাবে মরতে হতো নি। গ্রামবাসীরাই পলাশ আর কৌশিকের সৎকার করল। সেদিন বিকেল বেলায় গ্রামের এক বৃদ্ধ বুড়ো বট গাছের তলায় বসে এই জমিদার বাড়ির প্রকৃত ইতিহাসটা সবাইকে শোনালেন। জমিদার জ্ঞানেশ রঞ্জন চৌধুরীর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব পেলেন তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র প্রমোদ রঞ্জন চৌধুরী। তার ছিল দুই সন্তান, পুত্র সুধীর রঞ্জন এবং কন্যা মালিনী। মালিনী তন্ত্র সাধনা করত, কিন্তু সে কথা কেউ জানত না। সাধনার জন্য সে গ্রামের বাচ্চাদের ধরে বলি দিত। এই বাড়িতে সে একাই থাকত, আর থাকত তার বিশ্বাসী দুই কিছু চাকর বাকর। তারাও তাকে সাধনার কাজে সাহায্য করত। তার ভাইপো নিজের বাবা মার সাথে অন্য জায়গায় থাকত। শোনা যায় এই পিসিমায় ছলনা করে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে তার বাবা মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তখনও তাদের সন্তান জন্মায়নি, কিন্তু কয়েক বছর আগে নিজের বাবা মাকে হারানোর পর তার একমাত্র ভাইপো তার সাথে এখানে এসে বসবাস করতে শুরু করে। সে একদিন তার পিসিমার এই কুকীর্তি নিজের চোখে দেখে ফেলে। সেদিন তার পিসিমা তাকেই বলি দিয়ে দেয়। একদিন সমস্ত বিষয়টা জানাজানি হয়ে যায়, আর ক্ষিপ্ত গ্রামবাসীরা রাতে দল বেঁধে গিয়ে এই জমিদার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাড়ির ভেতরে থাকা সকল মানুষ সেদিন জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। সেও ছিল এক ভূত চতুর্দশীর রাত। তারপর থেকে প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে সে বাড়ির অতৃপ্ত আত্মারা জেগে ওঠে। আরে বাড়িতে রাতে যে প্রবেশ করে সে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। যদিও এক তান্ত্রিক মন্ত্র পড়ে আত্মাদের এখানেই বেঁধে রেখেছেন, যার ফলে এরা গ্রামের কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কিন্তু ওরা মানুষকে টানে। প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে এখানে একটা করে বলি হয়, নরবলি। ঠিক যেমন এবার পলাশ আর কৌশিকের হলো। চিরকালের জন্য এই পৃথিবী থেকে হারিয়ে গেল দুজন তরতাজা যুবক। হয়তো কারোরই জানা নেই এই মৃত্যু খেলা কবে শেষ হবে বা আদেও শেষ হবে কিনা। শুনছিলেন লেখিকা মিলি ঘোষের কলমে কালী পুজো স্পেশাল একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, বীরভূমের কালী পুজোর রাত।
গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের গল্পগুলো কোথা থেকে শুনছেন সেটাও আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সামনেই শীতকাল আসছে, আর শীতকালে গ্রাম বাংলার আরও এরকম ভয়ানক ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গকথাকে। ইতিমধ্যে আমাদের সবকটা গল্পে আপনাদের ভালোবাসা যতটা আমরা পাই তার জন্য আমি সত্যি আপ্লুত। আমাদের প্রতিটা গল্পই বানানো হয় আপনাদের জন্য। আপনারা যে আমাদের এই এতগুলো গল্প শোনেন এটার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এমনও অনেকে আছেন যারা দেখছি কিন্তু গল্পগুলো শুনছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছেন না। সো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যাতে নতুন নতুন গল্প আসলে আপনারাই তো শুনতে পারেন, কারণ আপনারাই তো পারেন একটা পরিবারকে অনেক বড় করে তুলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে।